দীপ্ত বিশেষ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দোলা টলারেস। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা গেছেন। আজ ভোর 6টায় রাজধানীর এভারকের হাসপাতালে তার জীবন অবসান হয়। তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর বয়স হয়েছিল ৮০ বছর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস শোক জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে ভারত, চীন ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শোক জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি ও কানাডা দূতাবাসও শোক বার্তা দিয়েছে। খালেদা জিয়ার মৃত্যুতে শোক পালনের জন্য 7 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। খালেদা জিয়ার জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নিতে কিছুক্ষণের মধ্যে বিএনপির স্থায়ী কমিটি গুলশানে বৈঠকে বসবে। লিভার সিরোসিস, হৃদরোগ ও আর্থ্রাইটিস সহ নানা জটিলতায় ভুগছিলেন বিএনপি চেয়ারপারসন। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, তিনি এই মুহূর্তে জাতির উদ্দেশ্যে ভাষণ রাখছেন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। শক্তিদান করেন। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। প্রিয় দেশবাসী, এই শোকাবহ মুহূর্তে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। একই সঙ্গে জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। এই সময়ে আমাদের সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি। প্রিয় দেশবাসী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আমি জানি আপনারা সবাই এই সময়ে অনেক আবেগাপ্লুত। আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার জানাজা সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য, শক্তি ও ঐক্যবদ্ধ থাকার ক্ষমতা দেন। আল্লাহ হাফিজ। দর্শক, আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে ভাষণ শুনছিলাম। তিনি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং তার জানাজার দিনে 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন এবং সবাইকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। গৃহিণী থেকে 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির নেতৃত্ব দিয়েছেন 38 বছর। স্বৈরশাসক জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছেন পুরো জাতিকে। 1990 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে সামরিক শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। খালেদা জিয়া জন্ম 1945 সালে, পৈতৃক বাড়ি ফেনীর ফুলগাজীতে। ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের 3 মেয়ে ও 2 ছেলের মধ্যে তিনি তৃতীয়। তার শৈশব ও কৈশোর কেটেছে দিনাজপুরে।
1960 সালে সেনা কর্মকর্তা ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের 2 সন্তান তারেক রহমান পিনু ও প্রয়াত আরাফাত রহমান কোকো। 1981 সালের 30 মে সেনা অভ্যুত্থানে স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিহত হওয়ার পর গৃহিণী খালেদা জিয়া বিএনপির হাল ধরেন। 1984 সালে প্রথমে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং একই বছর চেয়ারপারসন হন। বিএনপির দায়িত্ব নেওয়ার পরপরই তৎকালীন সেনাশাসক হুসাইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু করেন খালেদা জিয়া। তখন তার উপর জেল জুলুম নেমে আসে। তারপরও থেমে থাকেননি তিনি। ওই সময় আপসহীন নেত্রী হিসেবে পরিচিতি পান খালেদা জিয়া। 1991 সালে জাতীয় সংসদ নির্বাচনে 140 আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। জামায়াতে ইসলামীর সমর্থনে সরকার গঠন করে প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। 1996 সালে 15 ফেব্রুয়ারির বিতর্কিত ভোটে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন তিনি। ওই বছর আবারও জাতীয় সংসদ নির্বাচন হলে 116 আসন নিয়ে বিরোধী দলের নেতা হন খালেদা জিয়া। আমাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছি। 2001 সালের সংসদ নির্বাচনে 193 আসনে জিতে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 2008 সালের নির্বাচনে 32 আসন নিয়ে হন বিরোধী দলীয় নেতা। তিনি গদি ছাড়বেন না। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালের 3 সেপ্টেম্বর খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। পরের বছর তার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। 2018 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার 5 বছরের জেল হয়। পরে উচ্চ আদালত তা বাড়িয়ে 10 বছর করে। আর 2018 সালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তার 7 বছর সাজা হয়। অসুস্থতা বিবেচনায় কয়েকটি শর্ত দিয়ে সরকার সাবেক এই প্রধানমন্ত্রীর সাজা স্থগিত করলে 25 মাস কারাভোগের পর 2020 সালে তিনি অস্থায়ী মুক্তি পান। এরপর থেকে গুলশানের বাড়িতেই অবস্থান করছিলেন 3 বারের এই প্রধানমন্ত্রী। 40 বছরের রাজনৈতিক জীবনে খালেদা জিয়া মোট 5 বার কারাগারে ছিলেন। সবশেষ তার বিরুদ্ধে 37টি মামলা ছিল। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বন্দিদশা থেকে মুক্ত হন সাবেক এই প্রধানমন্ত্রী। একে একে বাতিল হতে থাকে সব মামলা। খালেদা জিয়া দীর্ঘদিন লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, হৃদরোগ, ফুসফুস ও চোখের সমস্যায় ভোগেন। আমৃত্যু তিনি বিএনপির চেয়ারপারসন ছিলেন। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, আমরা বেগম খালেদা জিয়ার জীবন কর্মের যে প্রতিবেদন ছিল সেটি দেখছিলাম। এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনের চিত্র একটু দেখে আসতে চাই। হাসপাতালের 2 প্রান্তে রয়েছেন 2 সহকর্মী সকাল থেকে, রুবায়েত হাসান এবং মাহিদুল ইসলাম। আমরা শুরুতে যেতে চাই রুবায়েতের কাছে। রুবায়েত, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। একটু আগে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন তিনি। এটি নিশ্চয়ই আপনি জেনে থাকবেন। এখন তারা যারা এখানে রয়েছেন, যারা আসছেন, তারা তাদের প্রতিক্রিয়া কি জানাচ্ছেন, কি বলছেন তারা? আসলে এই গভীর শোকের সময়ে দলটির নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন। বেলা যত গড়াচ্ছে এই নেতাকর্মীদের ঢল নামছে। সবাই আসলে শোকের একটা আবহে রয়েছে এবং দলটির বর্তমান দায়িত্বপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনিও কিন্তু ঘণ্টাখানেক আগে তার মৃত মাকে দেখে হাসপাতাল ত্যাগ করেছেন। সব মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই জোরদার করা হয়েছে এবং একই সঙ্গে মানুষের প্রচণ্ড চাপ ধীরে ধীরে বেড়া বাড়ার সাথে সাথে বাড়ছে। তবে আপনি জেনে থাকবেন রাজধানীর এই বিশেষায়িত এই হাসপাতালটি যেহেতু একটি নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে, গত কয়েকদিন ধরে সাধারণ মানুষ যারা এসছেন তারা অনেক দূর থেকে পায়ে হেঁটে এই জায়গায় আসছেন এবং বিএনপির পক্ষ থেকে তো 7 দিনের রাষ্ট্রীয় শোক, দলের শোক ঘোষণা করা হয়েছে এবং রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক। তো এই শোকের আবহে পুরো দেশের মানুষ আসলে চলে গেছে এবং যে জটলা বা যে নেতাকর্মীদের যেই উপস্থিতি আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার ফ্রেমে, তারা আসলে দিন বাড়ার সাথে সাথে আসলে এই জটলা আরও বড় হবে এমনটাই বলা যায়। তবে যেহেতু এভারকেয়ার হাসপাতালের আশপাশে বিশেষভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছে, তাই পায়ে হেঁটে অনেক দূর থেকে
দূর থেকে এই অবস্থানে আসতে অনেকটাই নেতাকর্মীদের দেহ তল্লাশি করা হচ্ছে এবং সব মিলিয়ে নিরাপত্তা অত্যন্ত জোরদার করা হয়েছে। যেই নেতাকর্মীদের আপনারা দেখছেন তারা অনেক সকাল থেকে আসলে এভারকেয়ার হাসপাতালের এই সামনে অবস্থান নিয়েছেন। তবে বেলা বাড়ার সাথে সাথে এই নিরাপত্তা পরিস্থিতি আরও জোরদার করার তৎপরতা আমি লক্ষ্য করছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কিছু সদস্য দেহ তল্লাশি করছেন অনেকের, একই সঙ্গে যানবাহনের চলাচল রোধ করা হয়েছে। সব মিলিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি কয়েক স্তরের নিরাপত্তা পরিস্থিতি নেওয়া হয়েছে এই হাসপাতাল ঘিরে। তবে দলের পক্ষ থেকে ধীরে ধীরে আসলে জানানো হবে এই শোকাবহ পরিস্থিতির বিভিন্ন আনুষ্ঠানিকতাগুলো। সেটির জন্য আসলে মুখিয়ে আছেন এই সাধারণ নেতাকর্মী বা সাধারণ মানুষ। তারা অনেকেই গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবার চেষ্টা করছেন, পরবর্তী আনুষ্ঠানিকতাগুলো জানবার প্রয়াস ব্যক্ত করছেন। তো এটি আসলে এক ধরনের বার্তা দেয় যে খালেদা জিয়া আসলে কতটা জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন আপনি জেনে থাকবেন। এবং দেশ 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 বিদেশের যারা শীর্ষ রাজনীতিক রয়েছেন তারা এরই মধ্যে শোক বার্তা জানিয়েছেন। আমার অন্য সহকর্মীর কাছে একটু বাড়তি তথ্য জানাতে চাই। আমি রাস্তার এপারে অবস্থান করছি এভারকেয়ারের, ঠিক এভারকেয়ারের সামনে রয়েছেন সহকর্মী মাইদুর। মাইদুর, আসলে আপনি কি পরিস্থিতি দেখছেন? আমি তো দেখছি অনেক নেতাকর্মী আর ভিড়, বেলা বাড়ছে, ভিড় আরও বাড়ছে, শোকের পরিস্থিতি রয়েছে, একটু আপনি জানাবেন। অবস্থা আমি যেই পাশটায় অবস্থান করছি সেখানেও আপনি যদি আমার ক্যামেরার ফ্রেমে দেখতে পারেন যে সকাল থেকে প্রচুর পরিমাণ শুধু যে নেতাকর্মী তা কিন্তু নয়, সাধারণ মানুষও কিন্তু এখানে সকাল থেকেই ভিড় করছে। দিন যত গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু এখানে নেতাকর্মীরা ভিড় শুরু করেছেন। তারা প্রত্যেকেই চাচ্ছেন যে এভারকেয়ারের ভেতরে প্রবেশ করার, কিন্তু প্রবেশ করার কোনো এখানে নিরাপত্তার যে নিরাপত্তা জোরদার করা হয়েছে সেই নিরাপত্তার কারণে মানুষজন বাইরে অবস্থান করছে যে কখন একটি পলকের জন্যে তারা যদি খালেদা জিয়াকে শেষবারের মতো দেখতে পারেন। আমরা দেখেছি যে সকাল থেকেই এখানে যে বেশ হেভিওয়েট যে নেতাকর্মীরা, শুধুমাত্র আমরা তাদেরকেই ভেতরে প্রবেশ করতে দেখেছি এবং তাদেরকেই ভেতর থেকে বের হতে দেখেছি। তবে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আগত যে নেতাকর্মীরা তারা কিন্তু বাইরেই অবস্থান করছে, তারা এখনো অবস্থান করছে। ভেতর থেকে যদি পরবর্তীতে কোনো নির্দেশনা আসে যে খালেদা জিয়াকে পরবর্তীতে কোথায় নেওয়া হবে, খালেদা জিয়ার কোথায় তাকে দাফন করা হবে, এইরকম নির্দেশনার জন্যই তারা কিন্তু আসলে অবস্থান করছেন। আমি আপনাকে একটু এখানে অবস্থানকারী কিছু নেতাকর্মীর সাথে কথা বলিয়ে দিতে চাই যে আমরা জানবো তাদের কাছে যে আজকে এই খালেদা জিয়ার মৃত্যুতে তারা আসলে তাদের কথা আমরা শুনতে চাবো। আমাদেরকে একা করে আমাদের প্রিয় নেত্রী, প্রিয় মা, সেই 96 সাল থেকে যেই মায়ের নেতৃত্বে রাজপথে স্লোগান, মিটিং, মিছিল শুরু করেছি, আজকে সেই মাকে আমরা হারিয়েছি। আমি আজকে সেই সকালে খবরটা শোনার পর থেকেই প্রত্যেকটা সেকেন্ড মনে হচ্ছে সেই রোহিঙ্গা ক্যাম্পে খালেদা জিয়ার শিশু সন্তানকে কোলে নিয়ে সেই দিনাজপুরে খালেদা জিয়া অসহায় মানুষের কাছে যাওয়া, সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া হেঁটে চলা খালেদা জিয়ার সেই স্মৃতিগুলা। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করি এবং জিয়া রহমান মৃত্যুর পরে খালেদা জিয়া যেভাবে এই সাধারণ মানুষের গ্রামবাসীর হাল ধরেছেন, আগামীতে তারেক রহমান 18 কোটি মানুষের হাল ধরে তারেক রহমান খালেদা জিয়ার এই শূন্যস্থান পূরণ করবে। আল্লাহ হাফেজ। আজকে যখন সকাল 6টা বাজে আমরা শুনলাম আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন, এই সংবাদ শুনে সারা বাংলাদেশের বিএনপি নেতাকর্মী সহ সারা বাংলাদেশের জনসাধারণ নেত্রীর জন্য এই হসপিটালের সামনে ছুটে এসেছেন। আমরা বিএনপি ছাত্রদল, আমি একজন কর্মী হিসেবে আমি সকালে হসপিটালের সামনে উপস্থিত হয়েছি। আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শুনে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যাতে আল্লাহ তাআলা বেহেশত নসিব করেন এবং যিনি যে জ্ঞান নির্ভর
জ্ঞান নির্ভর দেশের কথা চিন্তা করেছেন। আগামীতে আমাদের বিএনপি সরকার যদি জনগণের ভোটের মাধ্যমে আসে, আমি মনে করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার যে জ্ঞান নির্ভর সমাজের কথা বলেছেন, এগুলি উনি দেশের জন্য প্রবর্তন করবেন এবং দেশের মানুষকে একটি সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবেন। আমরা আজকে গভীরভাবে শোকাহত, মর্মাহত আমাদের প্রিয় মা মারা যাওয়াতে। আমাদের প্রিয় মার শূন্য স্থান পূরণ করবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইনশাআল্লাহ। যেমনটি শুনছিলেন যে অশ্রুসিক্ত কণ্ঠে এখানে উপস্থিত যে নেতাকর্মীরা রয়েছেন, সাধারণ মানুষরা রয়েছেন, তারা তাদের অশ্রুসিক্ত কণ্ঠে তাদের কথা জানাচ্ছিলেন যে খালেদা জিয়ার এই পরলোক গমনের পরে আসলে কিভাবে খালেদা জিয়ার এই যে শূন্যস্থান, সেই শূন্যস্থানটিকে কিভাবে তারা পূরণ করবেন সেটি তারা জানাচ্ছিলেন। তারা একই সাথে জানাচ্ছিলেন যে খালেদা জিয়ার এই মৃত্যুর পরে যদি তিনি একজন আপোষহীন নেত্রী, এই আপোষহীন নেত্রী বাংলাদেশে দ্বিতীয়জন কেউ জন্ম নিবে কিনা তারা কিন্তু সেই সন্দেহ করছেন এবং তারা সকলেই প্রত্যাশা করছেন যে খালেদা জিয়ার এই খালেদা জিয়ার মৃত্যুর পরে তার যে সন্তান তারেক রহমানকেই পরবর্তীতে খালেদা জিয়ার হাল ধরতে হবে এবং তাদের সকলেরই প্রত্যাশা যে খালেদা জিয়ার পরে তারেক রহমানই দেশকে এবং দলকে খালেদা জিয়ার মতোই দূরে নিয়ে যাবে। আমি যেমনটি বলছিলাম যে দলের পক্ষ থেকে তার এই মৃত্যুর খবর নিশ্চিত করার পর থেকেই কিন্তু বিএনপির যে নেতাকর্মীরা তারা কিন্তু ঢাকার এভার কেয়ার হাসপাতালের সামনে আসতে শুরু করেছে। এরপরে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে এভার কেয়ার হাসপাতালের সামনে। যে মাহিদুর সাথেই থাকবেন নিশ্চয়ই, আমরা বুঝতে পেরেছি সেখানে এক শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে, সবাই তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন প্রিয় নেত্রীর মৃত্যুতে। একটু বেগম খালেদা জিয়ার জানাজা এবং দাফনের বিষয়ে সাধারণ মানুষের আগ্রহ রয়েছে, কোথায় কখন তাকে দাফন করা হবে সেই সিদ্ধান্ত নিতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত, যাচ্ছি তার কাছে। সীমান্ত, যে বৈঠকটি হবার কথা রয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি এর আগে ব্রিফিংয়ে বলেছিলেন যে 12টা থেকে 12:30টার মধ্যে একটি বৈঠকে বসবেন তারা, পরবর্তী করণীয় এবং সিদ্ধান্ত জানাবেন। সেখান থেকে সেই বৈঠকটি শুরু হয়েছে কিনা? হাই কমিটির মিটিং বৈঠক ভাই লাইভে ঢুকছিল ভাই, সামনে এইভাবে দাঁড়ায় গেছে আপনি জানেন যে সকাল করে না করে পানি জমিয়েছেন এবং সকাল থেকে দোয়া করছেন, অনেকে জড়ো হয়েছেন এখানে। আমি যদি আপনি এখন একটু দেখানোর চেষ্টা করি, পক্ষ থেকে সম্মেলনের মতো কথা বলা হবে, অর্থাৎ পরবর্তী যে সচিব সেটি ঘোষণা করবো। দর্শক, সহকর্মী সীমান্তর কথা এই মুহূর্তে যান্ত্রিক ত্রুটির কারণে আমরা শুনতে পাচ্ছি না, নিশ্চয়ই আমরা তার সাথে পরবর্তীতে আবারও যুক্ত হব। তবে সহকর্মী রুবায়েত হাসান রয়েছেন এভার কেয়ার হাসপাতালের সামনে, যেমনটি এর আগে জানিয়েছিলাম, আমরা আবারও তার সাথে যুক্ত হতে চাই। রুবায়েত, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন, নতুন কেউ এসে পৌঁছেছেন কিনা হাসপাতালের সামনে? শোকাবহ মানুষের ঢল নামছে এবং এই কয়েক মিনিটের ব্যবধানে আমি দেখছি যে এই চাপ আরও বাড়ছে। অনন্য দৃষ্টান্ত রয়েছেও, পাশেই খুদে কোরআনে হাফেজ যারা, তারা পাশের কোনো মাদ্রাসা থেকে এসে এখানে প্রয়াত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া করছেন, কোরআনের খতম দিচ্ছেন। আমি দেখতে পাচ্ছি মানুষের মধ্যে এই যে শোক, এই শোককে শক্তিতে রূপান্তরিত করেই দল এগিয়ে যাবে, দলটির নেতাকর্মীরা বলছেন। সাধারণ মানুষ এখানে এসেছেন, তারা বলছেন এই আপোষহীন নেত্রী বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের শূন্যতা তৈরি করে আসলে চলে গেলেন। এই শূন্যতা বড় রাজনৈতিক দল হিসেবে হয়তো বিএনপি সামাল দেবে, কিন্তু বাংলাদেশের
আপামর জনতা যারা, আমি কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন যে রাজনীতিতে এই বড় শূন্যতা দীর্ঘদিন থাকবে বলে তারা মনে করছেন এবং এই 43 বছরের তার যে রাজনৈতিক ক্যারিয়ার, এই ক্যারিয়ারে 10 বছরের কম সময়ে আর ব্যবধানে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছিলেন এবং এটি একটি অনন্য দৃষ্টান্ত হয়েছিল। এবং খালেদা জিয়া এখন পর্যন্ত তার জীবনে কোনো দিন গণমানুষের নির্বাচনে হেরে যাননি এবং তিনি বারবার নির্বাচিত হয়েছেন, মানুষের ভালোবাসায় শিখতে হয়েছেন, ছিলেন দেশের জন্য, গণতন্ত্রের জন্য, এমনকি তিনি আপোষহীন, এই যে মানুষ তাকে আপোষহীন বানিয়েছে এবং তার জন্য জেল জুলুম, সন্তান হারানো, স্বামী হারানো, একই সঙ্গে তার বড় সন্তানকে দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় প্রবাসে তিনি পাঠিয়ে দিয়েছিলেন শুধুমাত্র বাংলাদেশের রাজনীতির জন্য এবং বাংলাদেশের জন্য। এটি আসলে অনন্য, এটি আসলে ক্যামেরার ফ্রেমে যেই মানুষদেরকে দেখা যাচ্ছেন তাদের অনেককেই দেখেছি যে তারা খালেদা জিয়ার একই সঙ্গে ব্যানার নিয়ে দাঁড়িয়ে পড়েছেন। আপনার সাথে যদি একটু কথা বলবার সুযোগ হই, আপনি এই যে এটি নিয়ে এসছেন দ্য মাদার অফ ডেমোক্রেসি, এরকম ব্যানার নিয়ে এসছেন, আসলে আজকে তো অনেক শোকের দিন। দলের নেতাকর্মী এক ধরনের দলের নেতাকর্মীরা তো এক ধরনের মনোভাব জানান না, কিন্তু আপনারা যে এসছেন সেই অভিজ্ঞতাটি একটু আপনাদের কাছে জানতে চাই যে আসলে খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে কত বড় চরিত্র ছিলেন। ভাই, আমরা সবচেয়ে বড় কথা হলো আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসীর নেত্রী ছিলেন। দেখেন, আপনারা সবাই জানেন যে তিনি কখনো আপোষ করেন নাই। তিনি যদি আপোষ করতেন তাহলে আজকে তার, উনিও ঠিক মায়ের মতোই, মা যেরকম আপোষহীন উনিও সবসময় দেখবেন উনি সিদ্ধান্ত যেটা গ্রহণ করেন সেটা বাস্তবায়নের জন্য সবসময় সচেষ্ট থাকেন। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনারকে আজকে আমরা হারিয়েছি, কিন্তু আজকে দেশ একটা অভিভাবক, বিএনপি যে খালি তার চেয়ারপারসনকে হারিয়েছে তা না, তার প্রমাণ উনি যখন অসুস্থ হয়ে যখনই হসপিটালে ভর্তি হতেন, হয়তো স্বৈরাচারের সময় স্বৈরাচারী সরকার ওনার খোঁজখবর নিতেন না, কিন্তু অন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতাকর্মীরা সব সময় ওনার স্বাস্থ্যের ব্যাপারে খুবই সতর্ক থাকতেন, খোঁজখবর নিতেন, উদ্বেগ প্রকাশ, উৎকণ্ঠার মধ্যে দিনাতিপাত করতেন। কিন্তু এইবার উনি ভর্তি হওয়ার পরে ওনার শরীরের অবস্থা যেহেতু খারাপ ছিল, উনি যেদিন আপনার হসপিটালে ভর্তি হলেন ওই দিন শরীরটা ওনার বেশ, অ্যাকচুয়ালি 22 তারিখ রাত্রে ওনার শরীরটা বেশি খারাপ ছিল। তারপরে উনি রাত্রে আমাকে ডেকেছিলেন, এসেছিলাম, তারপরের দিন ওনাকে হসপিটালে ভর্তি করি এবং উনি চিকিৎসকদের পরামর্শ মোতাবেক সবসময় চিকিৎসা গ্রহণ করতেন এবং সবসময় চিকিৎসকদের কথা অনুযায়ী চলার চেষ্টা করতেন এবং ওনার চিকিৎসার সাথে সত্যিকার অর্থে বাংলাদেশের ডাক্তাররা, হয়তো এবার কেয়ার হসপিটালটা আমরা ব্যবহার করেছি, কিন্তু এবার কেয়ার হসপিটালের ডাক্তারদের বাইরে দেশের স্বনামধন্য চিকিৎসকরা দায়িত্ব পালন করেছেন ওনার চিকিৎসার জন্য। এবং নিউ ইয়র্ক এবং জন হপকিন্সের, মানে মাউন্ট সিনাই এবং জন হপকিন্সের চিকিৎসকরা ওনার চিকিৎসার ব্যাপারে দায়িত্ব পালন করেছেন। লন্ডনের আপনার লন্ডন ব্রিজ হসপিটাল বলেন, তারপরে আপনার লন্ডন ক্লিনিক বলেন, আর ক্যামব্রিজ ইউনিভার্সিটি হসপিটাল বলেন, ইনাদের স্বনামধন্য চিকিৎসকরা ওনার মেডিকেল বোর্ডের সদস্য ছিলেন। ওনার বড় ছেলে জনাব তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এই টিমের সবসময় সদস্য ছিলেন। জনাব তারেক রহমান রাজনীতি নিয়ে অনেক ব্যস্ত থাকতেন,
দল সংগঠিত করার জন্য দায়িত্ব পালন করেছেন, কিন্তু এর মাঝেও উনি ওনার মায়ের চিকিৎসার জন্য সার্বক্ষণিকভাবে মেডিকেল টিমের উপর যেমন নির্ভরশীল ছিলেন, দায়িত্ব দিয়েছিলেন, ঠিক একইভাবে নিজেও প্রতিদিন মায়ের চিকিৎসার স্বাস্থ্যের সবসময় খোঁজ নিতেন এবং সবসময় উনি তদারকি করতেন যাতে কোনো অবস্থাতে ওনার আম্মার চিকিৎসার কোনো ধরনের ব্যত্যয় না ঘটে এবং সর্বোচ্চটা করার জন্য চেষ্টা করতেন। এবং অনেকের মধ্যে অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে চিকিৎসার ব্যাপারে করোনাকালীন সময়ের কথা যদি আপনারা মনে করেন, করোনা এমন একটা অসুখ ছিল, তখন ছেলে মেয়েরা তার মা বাপকে ফেলে রেখে চলে যেত, মা তার ছেলেকে রেখে গেছে, ছেলে তার মাকে রেখে চলে গেছে, এরকম সিচুয়েশন ছিল। ওই সময়ও কিন্তু দেশনেত্রী চিকিৎসার জন্য এই চিকিৎসকরা ওনার প্রতি যে মমত্ববোধ এবং আপনারাও সাংবাদিকরা যে আপনাদের যে উৎকণ্ঠা প্রকাশ করেছেন, প্রতিবার যখন অসুস্থ হয়েছে আপনাদের যে সহযোগিতা আমরা পেয়েছি সেইটি, এবং আজকেও আপনাদের যে ব্যাপক উৎকণ্ঠা এবং আপনাদের উপস্থিতি, এই জন্য সত্যি সত্যি আমি আমার নিজের পক্ষ থেকে, আমাদের দল জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন এক মানুষ, আমরা যেহেতু ওনার সাথে খুব ঘনিষ্ঠভাবে মেশার সুযোগ হয়েছে, সেই জন্য আমরা দেখেছি যে উনি একদিকে যেমন সত্যি সত্যি অভিভাবক, আরেকদিকে মাতৃ স্নেহে উনি কিন্তু আমাদেরকে দেখতেন। কোনোদিন বাসায় যাওয়ার পরে কোনো কিছু না খেয়ে ওনার বাসা থেকে কখনোই কেউ যেতে পারত না। ডাক্তারদেরকে কি খাইয়েছেন এগুলি সবসময় ওনার যারা কাজের সহকর্মী ছিল, সহায়তা করত, তাদেরকে উনি জিজ্ঞেস করে উনি বলে দিতেন আজকে এটা দেবেন। কোনোদিন যেতে একটু দেরি হলেও জিজ্ঞেস করতো এত দেরি কেন হলো, অত আমি তো বসে আছি। অর্থাৎ চিকিৎসকরা কখন যাবে, উনি যখন বাসায় থাকতেন তখন চিকিৎসকরা প্রত্যেক দিন বিশেষজ্ঞ চিকিৎসক ওনার বাসায় যেতেন, উনি সবাইকে কিন্তু সেসব কথা বলতেন। কাজেই আমি আজকে এই দিনে আমি বলবো যে চলেন আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওনার আল্লাহ বেহেশত নসিব করুক সেজন্য দোয়া করি, এবং জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মীকে এই কষ্ট সহ্য করার তৌফিক দিন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এই কষ্ট সহ্য করে দায়িত্ব পালন করার আরও তৌফিক দিন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা জানাজার ব্যাপারে দর্শক, আমরা দেখছিলাম বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন, তিনি গণমাধ্যমের সাথে কথা বলছেন এবং তিনি সবাইকে আজ ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন যারা এই যাত্রাতে আসলে বেগম খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে খোঁজ খবর রাখছিলেন তাদের প্রতি, এবং যে আন্তর্জাতিক বোর্ড গঠন করা হয়েছিল তাদের সবার প্রতি, সবার সহায়তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছেন এবং একই সাথে বেগম খালেদা জিয়ার সম্পর্কে তিনি স্মৃতিচারণ করছেন, আবেগে আপ্লুত কণ্ঠে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। আমাদের সহকর্মী রুবায়েত হাসান যুক্ত রয়েছেন এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে, আমরা আবারও যাচ্ছি তার কাছে। রুবায়েত, আপনিও নিশ্চয়ই শুনছিলেন ব্যক্তিগত চিকিৎসক কথা বলছিলেন, এবং এখন এভারকেয়ারের সামনে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, যারা আসছেন তারা তাদের প্রতিক্রিয়া কি জানাচ্ছেন, বিস্তারিত জানাবেন। দোলা, আসলে শোকের আবহে চিত্রটা একই রকম, মানুষের স্রোত বাড়ছে। তবে একটু অন্য তথ্য দিয়ে শুরু করতে চাই। যেই ভদ্রলোক একটু আগে টেলিভিশনে কথা বলছিলেন, AZM জাহিদ হোসেন, এই মানুষটির কথাও বলতে হবে। দীর্ঘ খালেদা জিয়ার যে অসুস্থ অবস্থার যে জীবন, সেই জীবনের একমাত্র ছায়া বলা যায় AZM জাহিদ হোসেন। তিনি একদমই শুরু থেকে শেষ পর্যন্ত খালেদা জিয়ার পাশে ছিলেন। তার প্রিয় সন্তান যখন দেশের বাইরে অবস্থান করছিলেন, সেই সময়টিতে সন্তানের মতো AZM জাহিদ হোসেন তিনি এই আপসহীন রাজনীতিবিদদের পাশে ছিলেন।
এবং একটি তথ্য অবাক করেছিল কয়েক সপ্তাহ আগে। এই হাসপাতালটিতেই এজেডএম জাহিদ হোসেনের প্রিয় মা চিকিৎসা নিচ্ছিলেন, কিন্তু তিনি দায়িত্ব পালন করছিলেন আরেক মায়ের জন্য। এটি অনেকটাই বিরল রাজনীতিতে। এজেডএম জাহিদ হোসেনকে অনেক দিন বাংলাদেশের মানুষ মনে রাখবে খালেদা জিয়ার চিকিৎসক হিসেবে। রাজনীতিতে তার যে অবদান সেটি এই হিসেবেই চিহ্নিত হবে যে এজেডএম জাহিদ হোসেন তিনি খালেদা জিয়ার চিকিৎসক হিসেবে অনেক দিন মানুষের মনে দাগ কেটে থাকবেন। মানুষের ঢল বাড়ছে, নিরাপত্তা জোরদার হচ্ছে। আমি দেখছি যে মাঝে মধ্যেই যারা পায়ে হেঁটেও আসতে চাইছেন তাদেরকে বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দেহ তল্লাশি করে আসবার সুযোগ করে দিচ্ছেন। কারণ আপনি জেনে থাকবেন এটি যে অবস্থানে, অর্থাৎ হাসপাতালটি, সেখানে অনেক ধরনের নিরাপত্তা বলয় তৈরি করা আছে। গত কয়েক সপ্তাহ যাবৎ বিপুল সংখ্যক মানুষের ভিড়। আজ তো প্রিয় নেত্রীকে দেখবার জন্য কিংবা এই রাজনীতিবিদকে শ্রদ্ধা জানানোর জন্য মানুষের ঢল নেমেছে। তবে কড়াকড়ি নিরাপত্তা বলয় ভেদ করে তাদের আসতে হচ্ছে, এটি বলা যায়। আপনি যেমনটা শুনছিলেন এজেডএম জাহিদ হোসেন যখন ব্রিফিং করছিলেন, একটাই মানুষ প্রশ্ন জানতে চাইছেন যে আসলে পরবর্তী কর্মসূচি অর্থাৎ জানাজা দাফন কখন হবে। রাষ্ট্রের পক্ষ থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক রয়েছে এবং শোকের আবহে বাংলাদেশ আসলে চলে গেছে, এটি বলা যায়। নারী পুরুষ নির্বিশেষে শিশুরাও আমি দেখছিলাম যে কোরআনের খতম দেওয়ার জন্য এখানে বসেছেন এবং এই নেত্রীর জন্য তারা দোয়া করছেন, এটি বলা যায়। এই যে রাজনীতিবিদ, এই রাজনীতিবিদের এই যে চলে যাওয়া শূন্যতা, এটি 43 বছরের একটি ক্যারিয়ারের সমাপ্তি। বিভিন্ন পট পরিবর্তনে আমরা সঞ্জিদা প্লাবনীর প্রতিবেদনে হয়তো তার বায়োগ্রাফিটা জানবার চেষ্টা করছিলাম দোলা। সেখান থেকে যেটি জানা যাচ্ছে, প্রায় রাজনীতিতে আসার 10 বছরের মধ্যেই তিনি যখন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন, এটি একটি বিরল ঘটনা, এটি বলা যায়। এবং একই সঙ্গে প্রায় এই 43 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে চড়াই উতরাই দেখেছেন, পুত্র বিয়োগ দেখেছেন, শোক ছিল। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ক্রমে ক্রমে ছবির মতো পাল্টেছে। এই সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশের পাশ ছেড়ে যাননি খালেদা জিয়া। তাকে জোর করে বিদেশে পাঠানোর তৎপরতাও হয়েছে, কিন্তু তিনি আপোষ করেননি বাংলাদেশের মানুষের জন্য। সহকর্মী মাহিদুর রহমান তিনিও খবর সংগ্রহ করছেন, তার কাছ থেকে বাড়তি তথ্য জানবার চেষ্টা করব। মাহিদুর, আপনি যদি একটু যোগ করতেন, নেতাকর্মীরা কি বলছেন, আপনি যেখানে রয়েছেন সেখানে কি ছবি দেখছেন, আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিভাবে দায়িত্ব পালন করছেন? আসলে মানুষজনের ভিড় আরও বেশি বেড়েছে, মানুষজন তাদের স্থান পরিবর্তন করতেই আছে। সকাল থেকেই আমরা যেই জিনিসটা সবচেয়ে বেশি দেখেছি যে যতই দিন গড়াচ্ছে মানুষের অবস্থান তত বেশি বাড়ছে। এখানে ভিড় আমরা অনেক বেশি লক্ষ্য করছি। আমি যদি আপনাকে ক্যামেরার স্ক্রিনে দেখাই যে মানুষজনকে, এই রাস্তা যতদূর পর্যন্ত দেখা যায় শুধুমাত্র মানুষ আর মানুষই আমরা দেখছি। একটাই কারণে, তারা কিন্তু জাত ধর্ম কুল নির্বিশেষে শুধুমাত্র বেগম খালেদা জিয়ার এই যে মৃত্যুর খবর শুনেই তারা কিন্তু ছুটে আসছেন এই এভার কেয়ার হসপিটালে। আমরা যেমন একটু আগেই একটা সংবাদ সম্মেলনে শুনছিলাম যে ডক্টর জাহিদ হোসেন তিনি বাংলাদেশের সকল মানুষকে এবং চিকিৎসারত সকল ব্যক্তিকে কিন্তু ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমরা যখন এই নেতাকর্মীদের সাথে কথা বলেছি, নেতাকর্মীরাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে বাংলাদেশে দীর্ঘদিন বিএনপি ছিল একটি বিএনপি অভিভাবকের মতো, যাকে সবাই মানত, এই বেগম খালেদা জিয়া কিন্তু বিএনপির দুঃসময়ে এই বিএনপিকেই কিন্তু আগলে ধরেছেন। সবাইকে সন্তান সুলভ আচরণ করেই তিনি কিন্তু এই বিএনপিকে তিনি আগলে ধরেছেন। তিনি কিন্তু এই দলকে ভাঙতে দেন নাই, যার কারণেই সবচেয়ে বেশি এই জিনিসটি মানুষের কাছে আকৃষ্ট করেছে যে এই দেশনেত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার দুঃসময়েও সবাইকে সাথে নিয়ে তিনি কিন্তু সামনের দিকে এগিয়ে গিয়েছেন। আমরা কিন্তু কিছু নেতা আমাদেরকে জানিয়েছে যে এই যে আজকের এই রাজনৈতিক প্রেক্ষাপটে আজকে এই যে খালেদা জিয়ার যে মৃত্যু, এই মৃত্যুতে কিন্তু অনেক বড় একটা বাধা আসতে পারে। তবে এর পরের যে দায়িত্ব, এই দায়িত্বটুকু কিন্তু ওনার যে ছেলে তারেক রহমানকেই কিন্তু নিতে হবে। এবং অনেকেই এটাও জানিয়েছেন যে তারা অনেকে ঠিক
গত 25 তারিখে তারেক রহমান দেশের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশের মানুষ যেরকম উচ্ছ্বসিত ছিল, ঠিক আজকে কিন্তু তার বিপরীত চিত্র আমরা কিন্তু মানুষের মধ্যে দেখতে পাচ্ছি। যে মাহিদুর সাথী থাকবেন নিশ্চয়ই। আমরা এভারকেয়ারের চিত্র দেখছিলাম, সারা দেশের মানুষ, গোটা জাতি আজ বিষাদময় দিন পার করছেন। সেখানকার খবরাখবর একটু জানবো। আপসী নেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে শোক নেমে এসেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকায় অবস্থিত তার মায়ের বাড়ি ঐতিহাসিক তৈয়বা ভিলাতে নেমে এসেছে শোক। খালেদা জিয়ার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে ভোর থেকেই ঠাকুরগাঁও শহরের বিএনপি কার্যালয়ে নেমে আসে নীরবতা। কালো ব্যানার টানানো হয়েছে দলীয় কার্যালয়গুলোতে। দলীয়ভাবে 7 দিনের শোক ঘোষণা করেছে বিএনপি। জেলা বিএনপির নেতারা বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের প্রতীক ছিলেন। তার মৃত্যুতে দেশ একজন অভিভাবক হারালো। খালেদা জিয়ার মৃত্যুর খবরে পটুয়াখালীতে জেলা বিএনপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে। সকালে জেলা বিএনপির কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। পরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম অনুষ্ঠিত হয়। এদিকে বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে খালেদা জিয়ার শোক পালন করা হচ্ছে। দর্শক, শুধু দেশেই নয়, সারা বিশ্বে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে শোক নেমে এসেছে। সেটি আমরা আন্তর্জাতিক মিডিয়াগুলোতেও তার প্রতিফলন দেখতে পাচ্ছি। সকাল থেকেই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবর গুরুত্ব সহকারে প্রকাশ করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি থেকে শুরু করে আল জাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রধান শিরোনামে উঠে এসেছে। বিবিসি তাদের খবরে বলেছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া 80 বছর বয়সে মারা গেছেন। এদিকে পাকিস্তানের গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যুর খবর গুরুত্ব পেয়েছে। বিশ্বের প্রভাবশালী সংবাদ সংস্থা মার্কিন সংবাদ মাধ্যম CNN ও দ্য গার্ডিয়ান খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, নেতৃত্ব এবং বাংলাদেশের রাজনীতিতে প্রভাব তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে। একই সাথে দর্শক জানিয়ে রাখতে চাই, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রেসিডেন্ট শোক প্রকাশ করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। এছাড়া বিশ্বের অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ তারা শোক প্রকাশ করেছেন। আবারও একটু দর্শক এভারকেয়ারের সামনে যেতে চাই। সেখানে আমার 2 সহকর্মী রয়েছেন 2 প্রান্তে। আবারও যুক্ত হতে চাই সহকর্মী রুবায়েতের সাথে। রুবায়েত, জানাবেন শেষ মুহূর্তের খবরাখবর। দোলা, আসলে সময় যত বাড়ছে মানুষের স্রোত বাড়ছে, আমি বলছিলাম। তবে এই মানুষ যারা শোকাবহ একটা পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, আপামর মানুষ রয়েছেন। আমি কিছুক্ষণ আগে কথা বলবার সুযোগ হয়েছিল, এখানকার ছোট্ট শিশুরা যারা কোরআনের হাফেজ, তারাও বলছিলেন যে বেগম খালেদা জিয়াকে তারা চেনেন, জানেন এবং তার জন্য দোয়া করছেন। দীর্ঘদিন যাবৎ তিনি আসলে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন এবং তারই পরিসমাপ্তি হচ্ছে আজ ভোর নাগাদ। সব মিলিয়ে বেলা বাড়ার সাথে সাথে আইন রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তা জোরদারের একটি প্রস্তুতি আমি দেখছি, কারণ পরবর্তী যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলো আসলে সুষ্ঠুভাবে দেশের রাজনৈতিক পরিস্থিতিও আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে একটু অন্যরকম পরিস্থিতির মধ্যে রয়েছে। সেই জন্য এই হাসপাতাল ঘিরে মানুষের যে স্রোত, তাতে অনেককেই নিরাপত্তার তল্লাশির মধ্য দিয়ে আসতে হচ্ছে, এটি বলা যায়। এবং এই ধরনের পরিস্থিতি বাংলাদেশ যেহেতু আগে কখনো এই ধরনের রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যে হয়নি, সে কারণে আসলে গুরুত্ব সহকারে আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। নেতাকর্মীদের ঢল অব্যাহত রয়েছে, সাধারণ মানুষ তারাও এসছেন এবং এই শোকে সামিল হয়েছেন। তারেক রহমান ঘণ্টা 2 আগেই তার প্রয়াত মাকে দেখে আসলে হাসপাতাল ত্যাগ করেছেন। দলের পক্ষ থেকে কর্মসূচিগুলো আস্তে আস্তে জানানো হচ্ছে। তবে মানুষের যে চাওয়া বা প্রশ্ন, সেটি হচ্ছে পরবর্তী আনুষ্ঠানিকতাগুলো তারা দ্রুত জানতে চাইছেন।
বারবারই গণমাধ্যম কর্মীদের সঙ্গে তারা জিজ্ঞাসা করছেন যে আসলে এই পরবর্তী কর্মসূচিগুলো আমরা জানি কিনা, কিন্তু এখন পর্যন্ত দলটির পক্ষ থেকে সেই বার্তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। হয়তো কিছু সময় পর সেটি জানানো হবে। কিভাবে আসলে একজন নেত্রী দৃঢ়চিতা রাজনীতিবিদ হয়ে উঠলেন, বাংলাদেশের 43 বছরের তার যে ক্যারিয়ার, 80 বছর বয়সে তিনি আজ ইন্তেকাল করেছেন, এবং এই যে তার জীবনের বেশি সময় তিনি রাজনীতিতেই দিয়েছেন, গৃহবধূ থেকে আপসীন নেত্রী, এই ট্যাগলাইনে আসলে বাংলাদেশের গণমাধ্যমগুলো আজকে সংবাদ প্রচার করছে। বিশ্ব গণমাধ্যমের খবর আপনি জানাচ্ছিলেন, পৃথিবীর তাবৎ মোড়ল রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা ইতিমধ্যেই শোক জানিয়েছেন। নরেন্দ্র মোদী শোক জানিয়েছেন শি জিনপিং, শেহবাজ শরীফ, একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শোক বার্তা দেওয়া হয়েছে এই দলের জন্য, এবং এই দলের যিনি শীর্ষ নেতৃত্ব বর্তমানের চেয়ারপারসন তারেক রহমানকে শোক জানিয়েছেন চীনের শীর্ষ নেতৃত্ব। তো সব মিলিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের চোখও রয়েছে এই আপসীন নেত্রীর চলে যাওয়ার খবরে। বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে তিনি যে নেত্রী হয়ে উঠেছিলেন, 3 বারের প্রধানমন্ত্রী, নির্বাচনে কখনো হারেননি, এই সমস্ত তথ্যই আসলে বলে দেয় বেগম খালেদা জিয়া কতটা নির্ভীকভাবে বাংলাদেশের গণতন্ত্রের জন্য কাজ করে গেছেন। এই যে মানুষকে আপনার ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছেন, তারা আসলে এই দলটির শক্তি। গণমানুষ যারা তার জন্য ভোটে লড়েছেন, তারাও আসলে এই দলটির শক্তি। বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন প্রয়াত হন, তখন কিন্তু এক ধরনের ক্রান্তিকারের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অতিক্রম করতে হয়েছে। সেই সময়ে দলের হাল ধরে কত কিছুই তো দেখলেন বেগম খালেদা জিয়া। এই খালেদা জিয়া, যিনি পুত্র বিয়োগ হয়েছে তার, আরাফাত রহমান কোকো, তিনি ক্ষমতার বাইরে থাকা অবস্থায়, জেল জুলুম সহ্য করা অবস্থায় তার প্রিয় সন্তানকে হারিয়েছেন। তার বড় সন্তানকে নির্বাসিত জীবনযাপনে তিনিই পাঠিয়েছেন। এমনকি রাজনীতির যে বলা যায় যে বৃত্ত, সেই বৃত্তে এক সময় আটকে পড়ে তারেক রহমানেরও জীবন সংকটময় পরিস্থিতির মধ্যে চলে গিয়েছিল। তারা যখন ক্ষমতা থেকে চলে যায় 2006 সালে, তারপরে কিন্তু এক ধরনের কালো অধ্যায়ে তারেক রহমানকে এই দেশ থেকে অনেকটা লজ্জা নিয়ে চলে যেতে হয়েছে। আমরা দেখলাম গত 25 ডিসেম্বর তিনি আবারও বিরচিতভাবে বাংলাদেশে ফিরেছেন 17 বছর পর। এটি এক ধরনের বার্তা। সবচেয়ে সুখের রুবায়েত, এই বিষয়ে আমরা আবারও আলোচনা করব। আপনি যেমনটি বলছিলেন যে সাধারণ মানুষের এখন একটি খবর পাওয়ার অপেক্ষা করছেন যে কখন বেগম খালেদা জিয়া তাদের প্রিয় নেত্রীর কখন জানাজা হবে, কখন দাফনের বিষয়ে বিস্তারিত তারাও জানতে চান। আমরাও জানতে চাই। একটু হেদায়েতুল্লাহ সীমান্ত আমাদের সহকর্মী, তিনি রয়েছেন গুলশানে, তার কাছে যেতে চাই। সীমান্ত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে? একটু আগে গুলশান কার্যালয়ের সামনে থেকে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন ব্রিফিং করছিলেন সাংবাদিকদের, তার অনুভূতি প্রকাশ করছিলেন, ধন্যবাদ জ্ঞাপন করছিলেন। সে বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদেরকে, এবং একই সাথে বিএনপির যে স্থায়ী কমিটির বৈঠকটি হওয়ার কথা ছিল সেটি আশা করছি সেটি চলছে। আপনি বিস্তারিত জানাবেন সবশেষ খবর কি রয়েছে আপনার কাছে, এবং পরবর্তী করণীয় নিয়ে কোনো সিদ্ধান্ত এসেছে কিনা বা জানতে পেরেছেন কিনা, কি তথ্য রয়েছে? দোলা, যদি শুরুতে জানিয়ে রাখতে চাই যে আজ সকাল 6টায় বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসকের সকল চেষ্টাকে বৃথা করে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তারপর থেকে সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। এই মুহূর্তে গুলশানের যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, চেয়ারপারসনের দলীয় কার্যালয়, সেখানে স্থায়ী কমিটির মিটিং চলছে। কিছুক্ষণ আগে স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন তিনি সংবাদ সম্মেলন করেছেন। তিনি কথা বলেছেন যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার দীর্ঘ প্রক্রিয়া সেটি তিনি তুলে ধরেছেন। কোনো ধরনের তারা রাখেন নেই, দেশ বিদেশে সকল চেষ্টা তারা করেছেন, সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। এবং কি বেগম খালেদা জিয়ার জীবনের যে মানুষের পাশে সবসময় তিনি থাকতেন, একটা অভিভাবক
অভিভাবক হয়ে সেই বিষয়গুলো তিনি এখানে তুলে ধরেছেন। আমি যদি আপনাকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই স্থায়ী কমিটি বৈঠকে যোগ দিয়েছেন। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সকল সদস্য এখন সেই বৈঠকে বসছেন। বৈঠকে যে তার পরবর্তী কর্মসূচি, জানাজা এবং দাফন বিষয়ে সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত নেওয়ার পরেই গণমাধ্যমের কাছে সেই বিষয়গুলো তুলে ধরবেন। যদিও আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যেই যে আগামীকাল বাদ জহুর মানিক মিয়া এভিনিউতে তার জানাজা সম্পন্ন হবে। তারপরই সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে সমাহিত করা হবে। এই বিষয়টি নিয়ে আর যেহেতু এটা রাষ্ট্রীয়, বেগম খালেদা জিয়া একটা মুক্তিযোদ্ধা ছিলেন, সেই রাষ্ট্রীয় বিষয়, সেই রাষ্ট্রের সকল কার্যক্রম সুন্দর এবং সুশৃঙ্খল করার জন্য সকালে ক্যাবিনেট মিটিং বৈঠক হয়েছে। সেই বৈঠকে সিদ্ধান্ত সেগুলো স্থায়ী কমিটির বৈঠকে পর্যালোচনা করে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করবেন। দোলা, আপনি যদি আপনাকে জানিয়ে রাখি, সকাল থেকে গুলশানের এই কার্যালয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়েছেন। অনেকে এখানে মহিলা দলের নারী নেতৃত্বে রয়েছেন, তারা এখানে তসবিহ তাহলিল পড়ছেন, বেগম জিয়ার জন্য দোয়া করছেন। অনেকে আমরা সকাল থেকে দেখেছি এখানে অঝরে কাঁদছেন, বিভিন্ন নেতাকর্মীরা তারা কাঁদছেন। এত সুন্দর একজন নারী, মহিষী নারী বলছেন তারা বলছেন আপসীর নেত্রী, যিনি বাংলাদেশের সকল আপামরের জন্য তার কথা সবসময় চিন্তা করতেন। তিনি শুধু দলের নয়, অর্থাৎ বিএনপির জন্য তিনি চিন্তা করতেন না, তিনি সকল মানুষের জন্য চিন্তা করতেন, দেশের জন্য চিন্তা করতেন, গণতন্ত্র কিভাবে রক্ষা করা যায় সব বিষয়গুলো চিন্তা করতেন। তারাই এগুলো করছেন। এখন কেঁদে কেঁদে অনেকে বলছেন যে এরকম একজন নারী নেত্রী, বাংলাদেশের যে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, এরকম একজন নারী তারা আর কখনো পাবেন না। অর্থাৎ যে তার ইতিহাস ঐতিহ্য কিন্তু অনেক, যিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, সব কিছু মিলিয়ে বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্রকে বাংলাদেশ হারিয়েছে। সেই বিষয়গুলো অনেকে এখানে তুলে ধরছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আমি যদি আপনাকে দেখাতে চাই যে নারীরা এখন মুনাজাত করছেন, যে মহিলা দলের বিভিন্ন নেত্রীরা এখানে এসে জড়ো হচ্ছেন, এখানে যে তসবিহ তাহলিল খতম পড়ছেন এবং এখন জড়ো হচ্ছেন, তারা দোয়া করছেন। দোলা, আপনাকে জানিয়ে রাখতে চাই যে স্থায়ী কমিটির বৈঠক শেষে আমরা বিস্তারিত জানতে পারবো আগামী দিনের কি কর্মসূচি এবং কি। আপনি আরেকটু বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে বিএনপির পক্ষ থেকে 7 দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। সেই কর্মসূচিতে এবং রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। দোলা, বৈঠক শেষে অর্থাৎ স্থায়ী কমিটির বৈঠক শেষে গণমাধ্যমকে বিস্তারিত তুলে ধরবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সেই বৈঠক শেষে আপনার মাধ্যমে বিএনপির যে কর্মসূচি সে বিষয়ে আপনার মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে পারবো। দোলা, সীমান্ত যুক্ত থাকবেন আমাদের সাথে। আমরা স্থায়ী কমিটির বৈঠকটি শেষ হলে আপনার কাছে আবারও ফেরত আসবো সর্বশেষ পরিস্থিতি জানতে। আমরা দেখছিলাম বিএনপি গুলশান কার্যালয়ের সামনে জাতীয় পতাকার পাশাপাশি সেখানে কালো পতাকা উত্তোলন করা হয়েছে এবং দর্শক আপনারা জানেন যে বিএনপির পক্ষ থেকে 7 দিনের শোক কর্মসূচি এর মধ্যে গ্রহণ করা হয়েছে এবং পালন করা হচ্ছে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে। সকালে জেলা বিএনপির কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। পরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম অনুষ্ঠিত হয়। বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে খালেদা জিয়ার শোক পালন করা হচ্ছে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানতে সহকর্মী রয়েছেন বগুড়াতে ববিনুর রহমান, তার কাছে চলে যেতে চাই। ববিন, বগুড়াবাসীর প্রতিক্রিয়া জানাবেন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে। দোলা, এই মুহূর্তে আমি অবস্থান করছি বগুড়ার বিএনপির যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়ের সামনে। আপনি জানেন যে দিনাজপুরে জন্মগ্রহণ করা খালেদা খানম পুতুল বগুড়ার যিনি সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে বিয়ের পর তিনি এই বগুড়ার পুত্রবধূ হয়ে ওঠেন এবং বগুড়ার পুত্রবধূকে হারিয়ে সারা দেশের মতন বগুড়াতেও কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। আমরা সকাল থেকেই এই জায়গাটিতে অবস্থান করছি এবং যেমনটি এই দলীয় কার্যালয়ে লক্ষ্য করছি যে নেতাকর্মীদের মধ্যে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে এবং তারা বেগম জিয়াকে হারানোর পর তারা তার সঙ্গে কাটানো যে স্মৃতি, সেই স্মৃতিচারণ করছেন এবং অশ্রুসিক্ত চোখে তারা
এই দলীয় কার্যালয়ে তার সঙ্গে কাটানোর সময়গুলোকে অনুভব করছেন। এবং নেতাকর্মীদের তথ্য মতে আমরা যেমনটি জেনেছি যে তারা বলছেন যে সর্বশেষ বেগম জিয়া 2014 সালের 22 অক্টোবর তিনি বগুড়ায় রাত্রি যাপন করেছিলেন এবং এটি তার সর্বশেষ বগুড়াতে আসা এবং তিনি যে লড়াই সংগ্রামের জীবন পার করেছেন তাকে হারানোর পর নেতাকর্মীরা কিন্তু আমরা লক্ষ্য করেছি সকাল থেকে যে নেতাকর্মীরা এই দলীয় কার্যালয়ে এসে তারা তার সঙ্গে কাটানোর সময়গুলো স্মৃতিচারণ করছে এবং সেই সঙ্গে কোরআন খানিরও আয়োজন করা হয়েছে এই দলীয় কার্যালয়ে। এবং আমরা নেতাকর্মীদের তথ্যমতে জেনেছি যে বাদ জহর বগুড়ার যে সেন্ট্রাল মসজিদটি রয়েছে সেখানে দোয়া মাহফিলের আয়োজনও করেছেন তারা। এবং আপনাদের জানিয়ে দিতে চাই যে বেগম জিয়া যতবার নির্বাচনে অংশগ্রহণ করেছেন তিনি আসলে বগুড়া থেকেই কিন্তু প্রতিবার নির্বাচিত বিপুল ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এবং ঢাকার যে এভার কেয়ার হাসপাতালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই কিন্তু সারা দেশের মতো বগুড়ার সাধারণ মানুষ অর্থাৎ ধর্ম বর্ণ বা দল নির্বিশেষে কিন্তু তারা বেগম জিয়াকে হারানোর যে শোক সেই শোক কিন্তু সবার কাছে আমরা লক্ষ্য করেছি। এবং আমরা দেখছি ইতিমধ্যেই কিন্তু কালো ব্যাজ ধারণ করেছে দলীয় কার্যালয়ের সামনে এবং আমরা এখানে দেখছি যে জেলা বিএনপির শীর্ষ নেতাকর্মীরা সেই সঙ্গে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের যে সকল নেতাকর্মীরা রয়েছে সকলেই এখানে এসেছেন এবং বেগম জিয়ার স্মৃতিচারণে তারা আসলে এখানে তারা অনুভব করছেন বেগম জিয়ার যে আদর্শ এবং বেগম জিয়ার যে নীতি নৈতিকতা ছিল তারা কিন্তু সেগুলো ধারণ করে এবং নেতাকর্মীদের মধ্যে সকাল থেকেই আমরা লক্ষ্য করছি যে সকলেই কিন্তু বেগম জিয়ার জন্য দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছিলেন এবং এর পরপর যে দোয়া মাহফিলটি রয়েছে সেখানেও তারা থাকবেন বলে এবং দেশবাসীর কাছে কিন্তু তারা দোয়া চেয়েছেন। এবং এখানে জেলা বিএনপির সভাপতি রিজাউল করিম বাদশা রয়েছে, তিনি আমাদেরকে জানিয়েছেন বগুড়ায় দিনব্যাপী তাদের দোয়া মাহফিলের কর্মসূচি রয়েছে এবং জিয়াবাড়িতেও আমরা খবর নিয়েছি সেখানেও কিন্তু স্থানীয় লোকজন অর্থাৎ গাবতলী উপজেলার যে বাগবাড়ি এলাকা সেই বাগবাড়ি এলাকাতেও স্থানীয় নেতাকর্মীরা কিন্তু সেখানে দোয়া মাহফিল এবং কোরআন খানির আয়োজন রেখেছেন তারা। এবং আমরা সর্বশেষ এই বিএনপি অফিসে অর্থাৎ নবাববাড়ির সড়কে যে জেলার দলীয় কার্যালয় সেই দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা এখন অবস্থান করছেন এখন পর্যন্ত এবং তারা এই দোয়া মাহফিলের মধ্য দিয়ে বেগম জিয়ার বেহেশতবাসী হোক এই কামনায় কিন্তু তারা এখানে অবস্থান করছেন। এবং এই আসনটিতে অর্থাৎ বগুড়ার যে 7টি সংসদীয় আসন সেই সংসদীয় আসনের গাবতলী এবং শাহজাহানপুর বগুড়া 7 আসন থেকে কিন্তু বেগম জিয়া নির্বাচন করার জন্য চূড়ান্ত মনোনয়নপত্র জমাও দিয়েছেন গতকাল দলের নেতাকর্মীরা এবং সেই আসনটিতে কিন্তু তার অসুস্থতার কথা ভেবে বিকল্প একজন প্রার্থীও রাখা হয়েছিল এবং তার মৃত্যুর পর হয়তো সেই আসনটিতে বিকল্প যে প্রার্থী তাকে হয়তো মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং এই বগুড়া শহরের আমরা যেমনটি লক্ষ্য করছি যে শুধুমাত্র দলীয় কার্যালয়ে নয় বগুড়ার যে সকল আপামর জনগণ রয়েছে তারাও কিন্তু বেগম জিয়াকে হারানোর পর একেবারে শোকাহত হয়ে পড়েছে এবং এই দলীয় কার্যালয়ে সকাল থেকেই আমরা লক্ষ্য করছি যে অর্থাৎ 6টার পর যখন আসলে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে তার পরপর কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একবার হলেও বেগম জিয়া যে বগুড়ায় এসে এই কার্যালয়টিও তিনি আসলে দীর্ঘ সময় বসে থেকেছেন বা রাজনৈতিক আলাপ করেছেন সেইগুলো স্মৃতিচারণ করার কারণে তারা কিন্তু দলীয় কার্যালয়ে তারাও আসছেন এবং ঘুরে ঘুরে যাচ্ছেন এবং এই যে শোকের যে ছায়াটি সেটি আসলে দৃশ্যমান প্রতিটা মানুষের চোখে মুখে কিন্তু ভেসে আছে আমরা লক্ষ্য করছি এমনটি। এবং আপনাদের জানিয়ে দিই যে সর্বশেষ যে 2014 সালের 22 অক্টোবর তিনি বগুড়ায় এসেছিলেন এবং সার্কিট হাউসে তিনি রাত্রি যাপন করেছেন এবং এখানে তিনি সেই সময় এসেও কিন্তু আমরা লক্ষ্য করেছি তিনি নেতাকর্মীদের সঙ্গে তিনি সেই সময় বিভিন্ন রাজনৈতিক আলাপে তিনি মগ্ন ছিলেন এবং এই স্মৃতি সব মিলিয়েই কিন্তু তারা এখানে সেই স্মৃতিগুলো ধারণ করছেন। এবং আমরা এই দলীয় কার্যালয়ে সকাল থেকে দেখেছি কোরআন খানির যে ব্যাপারটি সেটি কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে এবং ভেতরে দলীয় কার্যালয়ের ভেতরে এখন পর্যন্ত কোরআন তেলাওয়াত করছেন বিভিন্ন নেতাকর্মীরাও এতে অংশ নিয়েছেন। এবং আমরা একটু কথা বলতে চাই যে
জেলা যুব দলের সাধারণ সম্পাদক আবু হাসানের সঙ্গে যে বেগম জিয়াকে হারানো দেশের একটি নক্ষত্র হারালেন, এই বিষয়ে আপনাদের কি দেশবাসীর কাছে বলার আছে? আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হারিয়েছি আমরা চাই আজকের এই দিনে আমাদের প্রিয় অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমানের তিনি যেন এই শোক সইতে পারে এবং আমরা সারা বাংলাদেশের আমরা যারা জিয়া পরিবারের সন্তান রয়েছি আমরা চাই তার যে আদর্শ তিনি রেখে গিয়েছেন সেই আদর্শ বুকে ধারণ করেই আমরা আগামী দিনে পথ চলতে চাই এবং বাংলাদেশের যে গণতন্ত্র রক্ষার জন্য তার যে সংগ্রাম, তার যে চেতনা ছিল, সেই চেতনাকে বুকে ধারণ করে আমরা আগামী দিনে পথ চলতে চাই। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ কথা বললাম বগুড়া জেলা যুব দলের সাধারণ সম্পাদক আবু হাসানের সঙ্গে। তিনি কিন্তু তার যে লড়াই সংগ্রামের জীবন সেইগুলোই স্মৃতিচারণ আমাদেরকেও জানালেন এবং এই যে দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা যেমনটি বলছেন যে মুক্তির দাবিতে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে যে সকল নেতাকর্মীরা আন্দোলন করে গিয়েছেন তিনি আজ চিরতরে মুক্ত হয়েছেন এমনটি বলছেন। এই ছিল আমার কাছে বগুড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ। আমরা চলে যাব স্টুডিওতে। দোলা। ববিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা সহকর্মী ববিনের মাধ্যমে যেটি শুনছিলাম যে সেখানকার দলীয় কর্মসূচি এবং সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া, আবেগ, অনুভূতি জড়িয়ে আছে বেগম খালেদা জিয়ার স্মৃতির সাথে, সেটি সম্পর্কে তিনি বলছিলেন। বেগম খালেদা জিয়া যতবারই নির্বাচন করেছেন বগুড়া থেকে কিন্তু তিনি কখনোই হারেননি, প্রতিবারই তিনি বিজয়ী হয়েছেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বগুড়া ৭ আসন থেকে তিনি মনোনীত প্রার্থী ছিলেন। আজ তার মৃত্যুতে এক গভীর শূন্যতা তৈরি হয়েছে এবং পুরো বগুড়া নেমে এসেছে শোকের আবহ। এদিকে এভারকেয়ারের সামনের চিত্র আমরা দেখছিলাম সকাল থেকে। আজ সকাল আসলে অন্য 10টা সাধারণ সকালের মতো নয়। সবাই ঘুম ভেঙে ওঠার পর এই বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক ধরনের শূন্যতা সবার মনে তৈরি হয়েছে। সবাই শোকে বিহ্বল হয়েছেন, সবাই স্তব্ধ হয়ে গেছেন কিছু সময়ের জন্য এবং অনেকেই ছুটে এসেছেন এভারকেয়ারের সামনে প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য। সেখানে আমরা দেখছিলাম যে দোয়া মোনাজাত করছেন অনেকে, সেখানে আবেগাপ্লুত কণ্ঠে তারা তাদের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন একজন নেত্রীর বিষয়ে, তাদের প্রিয় নেত্রীর বিষয়ে তারা জানাচ্ছিলেন এবং অনেকে ক্ষোভ এবং ক্ষোভের বহিঃপ্রকাশ, মানে তার প্রতি যে ধরনের নির্যাতন হয়েছে একটা সময়ে এবং তিনি যে আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে সময় পার করেছিলেন বিগত কয়েকটি বছর, সে বিষয়ে অনেকের কণ্ঠে ক্ষোভ ঝরেছে, সেটিও আমরা দেখেছি। এবং অনেকেই আছেন যারা আসলে রাজনীতির সাথে একেবারে কোনোভাবেই জড়িত নয়, একেবারে সাধারণ মানুষ, তারাও এসেছেন প্রিয় নেত্রীর এই মৃত্যুর খবরে, ছুটে এসেছেন সব কাজ ফেলে রেখে তাকে এক নজর দেখতে, তার মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে, তারা শেষ শ্রদ্ধা জানানোর জন্য এখন থেকেই এভারকেয়ারের সামনে তারা ভিড় করছেন এবং বেলা যত বাড়ছে তত ধীরে ধীরে সেই জনসমাগম আরও বেশি বাড়ছে এবং সবাই বলছেন যে এই ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়। একটু পেছনের গল্প আবার যদি বলি বেগম খালেদা জিয়া সম্পর্কে, স্বজনদের কাছে তিনি পুতুল নামে পরিচিত। তার নাম খালেদা খানম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বিয়ে করার পর তার নাম হয় খালেদা জিয়া। তিনি হন সেনাপ্রধান এবং পরে রাষ্ট্রপতির স্ত্রী, কিন্তু গৃহবধূ ছিলেন। গৃহবধূর সেইখান থেকে তাকে চলে আসতে হয় হঠাৎ করেই তার স্বামীর মৃত্যুর পর একেবারে রাজনৈতিক অঙ্গনে, যেটি তিনি আসলে স্বেচ্ছায় আসেননি, নিয়তি তাকে টেনে নিয়ে এসেছিল এবং তিনি সেই শূন্যতার মধ্যে বিএনপির হাল ধরেছেন। 8 বছর স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে তিনি সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার হাতেই এলোমেলো হয়ে যাওয়া বিএনপির একটি পুনর্জন্ম ঘটে যেটি বলা হচ্ছে এবং গবেষকরাও বিভিন্ন বইতে তার সম্পর্কে লিখেছেন। সেখানেও তাকে একজন আলোচিত রাজনীতিবিদ এবং তার যে অবদান সে বিষয়ে তারা বিস্তৃত বর্ণনা করেছেন। 80-র দশকে যে আন্দোলনটি চলছিল সেখানেও বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন এবং তারপর তিনি ধীরে ধীরে জনমনে তার যে রাজনীতিতে তার যে অবদান, তাতে করে তিনি আপোষহীন নেতৃত্বে ধীরে ধীরে পরিণত হয়ে ওঠেন। আন্দোলন ব্যক্তিত্বের মধ্য দিয়ে তার যে সম্মোহনী শক্তি, সেটির উপর ভর করে সব রকম পূর্বাভাসকে মিথ্যা প্রমাণ করে তিনি 1991 সালের সংসদ নির্বাচনে দলকে জিতিয়ে আনেন
এবং তিনি হয়ে ওঠেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জিতে আসা দেশের প্রথম প্রধানমন্ত্রী, নারী প্রধানমন্ত্রী তিনি, এবং এই অর্জন এবং তার মধ্য দিয়েই আসলে বাংলাদেশে এসেছে। আমরা একটু এভারকেয়ার হাসপাতালের সামনে আবারও যেতে চাই, সেখানে সহকর্মীরা রয়েছেন। আমার সহকর্মী রুবায়েত হাসানের কাছে যেতে চাচ্ছি। রুবায়েত, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? এখনকার পরিস্থিতি জানাবেন। নিশ্চয়ই দোলা, মানুষের চাপ বাড়ছে এটি বলা যায়। মানুষদের সঙ্গে যখন আমি কথা বলছিলাম তারা বলছেন যে এমন শোকের আবহ বাংলাদেশে খুব কম সময়ই তৈরি হয়েছিল, কিন্তু রাজনৈতিক বাস্তবতায় নিরাপত্তার যে বিষয়টি সেটি বিবেচনা করে ক্রমেই কিন্তু আমি দেখছি আইনরক্ষাকারী বাহিনীর সদস্যদের সংখ্যাও বাড়ছে, নিরাপত্তা তল্লাশিও বেড়েছে, মানুষের চাপ যেহেতু বাড়ছে এবং এটি একটি বিশেষায়িত হাসপাতাল, এই হাসপাতাল ঘিরে এক ধরনের প্রস্তুতি আইনরক্ষাকারী বাহিনীর সদস্যদের অনেক দিন আগে থেকেই ছিল, সেগুলো আসলে জারি করা হয়েছে আরও কঠোরভাবে এবং মানুষের চাপ কিন্তু ক্রমেই বাড়ছে। যদি রাজনীতির এই 43 বছরের ক্যারিয়ারের বিশ্লেষণ করতে বলেন, আপনি যেমনটা বলছিলেন, রাজনীতির গবেষক বা বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ যেমন তার বইয়ে লিখেছেন যে বাস্তবিক অর্থে বেগম খালেদা জিয়া ছিলেন একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচিত স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। তার এই কৃতিত্ব কখনোই কেউ কেড়ে নিতে পারবে না বলে লেখক বলেছিলেন। আসলেই তাই, খালেদা জিয়া কিন্তু জীবনের বাকচক্রে পড়ে তার এই 80 বছরের বন্ডাঢ্য জীবনে 43 বছর বাংলাদেশের রাজনীতিতে দিয়েছেন। বড় রাজনৈতিক দল হিসেবে এই যে জাতীয়তাবাদী দল বিএনপি, তারা কিন্তু বেগম খালেদা জিয়াকে দলের শীর্ষ নেতৃত্ব ছাড়া কল্পনাও করতে পারেননি। তার দুজন সন্তান আরাফাত রহমান কোকো, তারেক রহমান, তারা রাজনীতিতে যদিও সক্রিয় ছিলেন কিন্তু স্পটলাইট বা একদম রাজনীতিবিদ হিসেবে যে শীর্ষ নেতৃত্বের অবস্থান সেটি কখনো খালেদা জিয়া একদমই সেটি থেকে বিচ্যুত হননি এবং বাংলাদেশের জন্য তিনি একচেটিয়াভাবে আধিপত্য নিয়ে গণতন্ত্রের কথা বলেছেন। আপসহীনভাবে দেশকে এগিয়ে নেওয়ার যে সংগ্রাম ছিল, বাংলাদেশের এই 55 বছরের যে বলা যায় যে বয়স, তার 43টি বছর তিনি বাংলার মানুষের জন্য আসলে কাজ করেছেন, এটি আসলে বলাই যায়। এবং এই যে তিনি ক্ষমতা থেকে প্রায় 1.5 যুগের বেশি সময় বাইরে রয়েছেন, কিন্তু এই 1.5 যুগও কিন্তু যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে কিন্তু সেটি খালেদা জিয়ার পক্ষেই যান। তিনি আপসহীনভাবেই বাংলাদেশের মানুষের অধিকারের জন্য সব সময় কথা বলেছেন। আমরা কত চিত্রই তো গণমাধ্যমে দেখেছি, তার যে স্বামীর বাড়ি অর্থাৎ প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বাসা, সেই মইনুল রোডের বাসা থেকে তাকে এক কাপড়ে বের হয়ে যেতে হয়েছে, এমন বাস্তবতা ছিল। আমি নিজে গণমাধ্যম কর্মী হিসেবে 2012-13 সালে কাভার করেছি, তার গুলশানের বাসভবনের সামনে বালুর ট্রাক দেওয়া হয়েছিল। তিনি সেদিন আপসহীনভাবে বলেছিলেন গণমাধ্যমকে যে তার সঙ্গে অন্যায় করা হচ্ছে এবং এটির প্রতিবাদে দেশের মানুষও তার সঙ্গে একাত্মতা জানিয়েছিলেন। রাজনীতির বাক পরিবর্তনে তিনি হয়তো ক্ষমতার কেন্দ্রে অনেক দিন থেকেই বাইরে ছিলেন, কিন্তু তিনি দেশের ক্রান্তিকালে বলা যায় আপসহীনভাবে কাজ করে গেছেন। তিনি বারবার গুরুতর অসুস্থ হয়ে জেল খেটেছেন, রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বিদেশে চিকিৎসা নেবার বিষয়ে যখন দেশের মানুষের পক্ষ থেকেও এক ধরনের আকুতি জানানো হয়, তিনি বলেছিলেন এই দেশের মানুষকে ছেড়ে তিনি যাবেন না এবং তিনি শেষ পর্যন্ত তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো সম্ভব হয়নি। তৎকালীন সরকার পর্যন্ত এই ব্যবস্থাপনাটি সেরে উঠতে পারেনি, তিনি আপোষ করেননি। তার সন্তান, বড় সন্তান তারেক রহমান দেশে ফিরেছেন ঠিকই, কিন্তু 1.5 যুগের যে নির্বাসিত জীবন, সেই দূরে থেকে তার সন্তানের স্পর্শ না পেয়ে, বিচলিত না হয়ে দৃঢ়ভাবে তিনি দেশের মানুষের জন্য রাজনীতি করে গেছেন। তিনি চাইলে অনেক সুখের জীবন যাপন করতে পারতেন, সেটি তিনি করেননি। তিনি এই বাংলার মানুষের জন্য শেষ দিন পর্যন্ত বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করে গেছেন
এবং এই বড় রাজনৈতিক দলের যেই রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় থেকে বাংলার মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করেছে, সেই দলটির নেতা হিসেবেই তিনি আজ চিরবিদায় নিলেন, ইন্তেকাল করলেন। ছোট ছোট মাদ্রাসার শিক্ষার্থীরা তার জন্য প্রার্থনা করছেন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হচ্ছে। মানুষের মধ্যে এক ধরনের শোক রয়েছে, সেই শোককে দলের নেতাকর্মীরা শক্তিতে রূপান্তরিত করে পরবর্তী যে নেতৃত্ব, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, যিনি এখন পর্যন্ত ভারমুক্ত হননি, তার নির্দেশে হয়তো এই দলটি এগিয়ে যাবে। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বড় শূন্যতা হলো। আমি চীনের প্রেসিডেন্টের শোক বার্তাটি পড়ছিলাম, তিনি বলছেন যে এই সংকট উপমহাদেশের রাজনীতির জন্য অনেক শূন্যতা বয়ে আনলেন খালেদা জিয়ার এই প্রয়াণ। এবং মানুষ যাদেরকে দেখছেন তারা বরাবরই জানতে চাইছেন যে রাষ্ট্রীয় শোকের আবহে দেশ এবং তার যে দাফন এবং জানাজার বিষয়ে মানুষের আগ্রহ রয়েছে। দলটির পক্ষ থেকে নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে সেই বার্তা পরিষ্কার করা হবে। স্থায়ী কমিটির বৈঠক চলছে। তারেক রহমান 2.5 ঘন্টা আগে এসেছিলেন শেষবারের মতো তার মাকে দেখবার জন্য, এবং আজ সকালটা বিএনপির নেতৃত্বের জন্য অনেকটাই শোকের ছিল। 6:30 নাগাদ তারেক রহমান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে জানিয়েছিলেন মুঠো বার্তায়, আম্মা আর নেই। এই বার্তার মধ্য দিয়ে আসলে বাংলাদেশের মানুষ তথা জাতীয়তাবাদী দল বিএনপি একটি শোকের আবহে প্রবেশ করে। দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ারে বেগম খালেদা জিয়া মানুষের দুর্যোগে পাশে ছিলেন। আজ তাকে বিনম্রভাবে বলা যায় যে স্মরণ করছে। বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথাই বলছিলেন। আমরা তার সেই রাজনৈতিক জীবন কর্মের উপর আরও একবার দৃষ্টি দিতে চাই। গৃহিণী থেকে 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপি নেতৃত্ব দিয়েছেন 38 বছর। স্বৈরশাসক জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছেন জাতিকে। 1990 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে সামরিক শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। দেখে আসব তার জীবনকর্ম। খালেদা জিয়া জন্ম 1946 সালে, পৈতৃক বাড়ি ফেনীর ফুলগাজীতে। স্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের 3 মেয়ে এবং 2 ছেলের মধ্যে তিনি তৃতীয়। তার শৈশব ও কৈশোর কেটেছে দিনাজপুরে। 1960 সালে সেনা কর্মকর্তা ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের 2 সন্তান, তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকো। 1981 সালের 30 মে সেনা অভ্যুত্থানে স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিহত হওয়ার পর গৃহিণী খালেদা জিয়া বিএনপির হাল ধরেন। 1984 সালে প্রথমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং একই বছর চেয়ারপারসন হন। বিএনপির দায়িত্ব নেয়ার পরপরই তৎকালীন সেনাশাসক হুসাইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু করেন খালেদা জিয়া। তখন তার উপর জেল জুলুম নেমে আসে, তারপরও থেমে থাকেননি। ওই সময়ে আপোষহীন নেত্রী হিসেবে পরিচিতি পান বেগম খালেদা জিয়া। 1991 সালে জাতীয় সংসদ নির্বাচনে 140 আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। জামায়াতে ইসলামীর সমর্থনে সরকার গঠন করে প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। 1996 সালে 15 ফেব্রুয়ারির বিতর্কিত ভোটে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন তিনি। ওই বছর আবারও জাতীয় সংসদ নির্বাচন হলে 116 আসন নিয়ে বিরোধী দলের নেতা হন বেগম খালেদা জিয়া। 2001 সালের সংসদ নির্বাচনে 193 আসনে জিতে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। 2008 সালের নির্বাচনে 32 আসন নিয়ে হন বিরোধী দলীয় নেতা। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালের 3 সেপ্টেম্বর খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়। পরের বছর তার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। 2018 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার 5 বছর জেল হয়। পরে উচ্চ আদালত তা বাড়িয়ে 10 বছর করে। আর 2018 সালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তার 7 বছর সাজা হয়।
অসুস্থতা বিবেচনায় কয়েকটি শর্ত দিয়ে সরকার সাবেক এই প্রধানমন্ত্রীর সাজা স্থগিত করলে ২৫ মাস কারাভোগের পর ২০২০ সালে তিনি অস্থায়ীভাবে মুক্তি পান। এরপর থেকে গুলশানের বাড়িতেই অবস্থান করছিলেন তিনবারের এই প্রধানমন্ত্রী। ৪০ বছরের রাজনৈতিক জীবনে খালেদা জিয়া মোট ৫ বার কারাগারে ছিলেন। সবশেষ তার বিরুদ্ধে ৩৭টি মামলা ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বন্দিদশা থেকে মুক্ত হন সাবেক এই প্রধানমন্ত্রী। একে একে বাতিল হতে থাকে মামলা। খালেদা জিয়া দীর্ঘদিন লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, হৃদরোগ, ফুসফুস ও চোখের সমস্যায় ভোগেন। আমৃত্যু তিনি বিএনপির চেয়ারপারসন ছিলেন। শিমুল বাশার, দীপ্ত বার্তা কক্ষ। দর্শক, আমরা বেগম খালেদা জিয়ার জীবন কর্ম নিয়ে যে প্রতিবেদন সেটি দেখছিলাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই ঘোষণা দিয়ে সবাইকে শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি। এমন একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। প্রিয় দেশবাসী, এই শোকাবহ মুহূর্তে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। একই সঙ্গে জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। এই সময়ে আমাদের সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি। প্রিয় দেশবাসী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি ৩ দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আমি জানি আপনারা সবাই এই সময়ে অনেক আবেগাপ্লুত। আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার জানাজা সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কিছুক্ষণ আগে দেয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে ভাষণটি আমরা দেখছিলাম। বেগম খালেদা জিয়ার জানাজা কাল বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে দেশনেত্রী খালেদা জিয়াকে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। সবার শুরুতেই ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন ও তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন। সভায় খালেদা জিয়ার মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহীত হয়, যা পাঠ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান। রাষ্ট্রীয় শোকের ৩ দিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে আগামীকাল দেশের প্রতিটি মসজিদে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। সবাই বেগম জিয়ার মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহীত হয়। শোক প্রস্তাব পাঠ করেন আমাদের তথ্য এবং পরিবেশ উপদেষ্টা। সবাই সিদ্ধান্ত হয় যে বাংলাদেশের যত দূতাবাস আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেখানে শোক বই ফেলা হবে। আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।
আমরা সারা দেশের খবরাখবর জানাচ্ছিলাম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশেই শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দিনাজপুরে তার মায়ের বাড়ি ঐতিহাসিক তৈয়বা ভিলাতে নেমে এসেছে শোক। এ বিষয়ে বিস্তারিত জানবো, সহকর্মী সুলতান মাহমুদ যুক্ত রয়েছেন সেখান থেকে। সুলতান, শেষ মুহূর্তের পরিস্থিতি জানাবেন আমাদেরকে, সবাই কি বলছেন তাদের প্রতিক্রিয়ায়? আচ্ছা, আজকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদের পর থেকেই দিনাজপুরের যে বালুবাড়ি বেগম খালেদা জিয়ার যে পৈতৃক বাসা তৈয়বা ভিলা, এখানে কিন্তু নেতাকর্মীরা এখানে আসছেন এবং এখানে কিন্তু আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে এই বাড়িতে অর্থাৎ খালেদা জিয়ার এই পৈতৃক বাসভবনে কিন্তু যারা কোরআন খালি তেলাওয়াত শুরু করেছেন এবং কোরআন তেলাওয়াত শুরু করছেন, এখানকার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা আসছেন এবং এখানে তিনি তার জন্য দোয়া করছেন। এবং আমরা কিছুক্ষণ আগেও কিন্তু এই ভিতরে অনেক মাদ্রাসার শিক্ষার্থীরা এখানে এসেছিলেন এবং তার জন্য দোয়া করেছেন এবং তার আত্মীয় স্বজন বেগম খালেদা জিয়ার যে দিনাজপুরের যে পৈতৃক ভিটার যে তার বিভিন্ন আত্মীয় স্বজনরা রয়েছেন, তারাও কিন্তু এই বাড়িতে এসছেন এবং এই বাড়িটি তিনি দিনাজপুরের যিনি সদর ৩ আসন থেকে তিনি কিন্তু সংসদ সদস্য প্রার্থী হয়েছিলেন, এই বাড়ি থেকে তিনি আসবেন এবং এই বাড়িতে তিনি তার জন্য যে কক্ষটি সেটি প্রস্তুত করা হয়েছিল, কিন্তু আজকে সেটি একেবারে শোকের মাতমে পরিণত হয়েছে। বিভিন্ন পর্যায়ের যে নেতাকর্মীরা, বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা এখানে আসছেন এবং তারা কিন্তু এসে এখানে এই বাড়িতে এসে এই প্যান্ডেল তৈরি করা হচ্ছেন এবং এই প্যান্ডেলের বলছেন যে এখানে যে কালো ব্যাজ ধারণ করেছেন নেতাকর্মীরা এবং জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি যে কালো পতাকাও কিন্তু এখানে উত্তোলন করা হয়েছে এবং তারা নেতাকর্মী সহ তার যে আত্মীয় স্বজনরা রয়েছেন বেগম খালেদা জিয়ার বাসায় এসে তারা কিন্তু অনেকটাই মর্মাহত এবং অনেকেই কিন্তু শোকাহত রয়েছেন। আমরা দেখেছি যে এই বাড়িতে যখন প্রধানমন্ত্রী হিসাবে বেগম খালেদা জিয়া এখানে ২০০১ সালে তৃতীয়বারের মতন যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখনও তিনি এখানে এসেছিলেন এবং সেখানে এসে তার যে এখানে তার আসবাবপত্র, সেই আসবাবপত্রগুলো কিন্তু এখন পর্যন্ত তার জন্য যে চতুর্থবারের মতো যিনি প্রধানমন্ত্রী আসবাবপত্রগুলো কিন্তু তৈরি করা হয়েছিল। আমরা কিছুক্ষণ আগেও বেগম খালেদা জিয়ার যিনি খালাতো ভাই রয়েছেন আবু তালেফ আবু, তার সাথে আমাদের কথা হয়েছে। তিনি বলেছেন যে খালেদা জিয়া এই আসন থেকে নির্বাচন করবেন। গতকালকে তার পক্ষে কিন্তু নেতাকর্মীরা মনোনয়নপত্র জমাও দিয়েছিলেন, কিন্তু আজকে যখন তার এই মৃত্যুর খবরটি শোনার পরে নেতাকর্মীদের মধ্যে একটি শোকের মাতম শুরু করেছেন। আমরা অনেকে দেখেছি যে তারা অনেক মর্মাহত এবং শোকাহত। তারা বলছেন যে আজকে আমাদের এই প্রিয় নেত্রী বা আপসীন নেত্রীকে তারা মৃত্যুবরণ করেছেন এবং তার এই সংবাদ এই দোলা, এটি ছিল আমার কাছে দিনাজপুর থেকে সর্বশেষ। সুলতান, নিশ্চয়ই আপনার সাথে আমরা পরবর্তীতে আবারও যুক্ত হতে পারবো। দর্শক, এর আগে যেটি আপনাদেরকে বলছিলাম যে 1945 সালের 15 আগস্ট দিনাজপুর জেলার ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। তিনি এই দিনাজপুরের কথা আমরা শুনছিলাম, সেখানকার মানুষের প্রতিক্রিয়া সম্পর্কে সহকর্মী বলছিলেন। বেগম খালেদা জিয়ার প্রাথমিক শিক্ষা জীবন এই দিনাজপুরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এবং পরে সুরেন্দ্রনাথ কলেজে তিনি অধ্যয়ন করেন এবং তার আদিবাড়ি মূলত দেশের দক্ষিণ পূর্ব জেলা ফেনীতে। আমরা ফেনীর খবরাখবরও জানবো। সেখানে ফেনীর যে ফুলগাজী উপজেলা শ্রীপুর গ্রামে, সেখানে খালেদা জিয়ার পৈতৃক বাড়িতেও শোকাবহ অবস্থা বিরাজ করছে। নিশ্চয়ই আমাদের সহকর্মীদের মাধ্যমে সেখানকার পরিস্থিতিও আপনাদেরকে আমরা জানাতে পারবো। আমরা এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে মানুষের সমাগম আরও বেড়েছে এবং সেখানে আমাদের দুই সহকর্মী দুই প্রান্তে রয়েছেন। আমরা তাদের সাথেও যুক্ত হওয়ার চেষ্টা করব। রুবায়েত হাসান রয়েছেন, রুবায়েতের কাছে আবারও যেতে চাই। রুবায়েত, শুনতে পাচ্ছেন আমাকে?
রুবায়েত, এখন এই হাসপাতালের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সেখানে তো অনেক মানুষের সমাগম বেড়েছে এবং আমরা দেখছিলাম এবং খবরেও জানাচ্ছিলাম যে অনেকে এসেছেন, সেখানে দোয়া মোনাজাত করছেন, অনেকেই অশ্রুসিক্ত জলে চোখের জলে খালেদা জিয়াকে শেষবারের মতো দেখতেও এসেছেন অনেকে, এবং আবেগতাড়িত কণ্ঠে তারা তাদের প্রতিক্রিয়াও জানাচ্ছেন সকাল থেকে। এখনকার পরিস্থিতি কি দেখছেন সেখানে? না, এই আবেগ তো প্রত্যেকটি মানুষকে আসলে ছুঁয়ে গেছে এবং মানুষের ঢল ক্রমেই বাড়ছে। গণমাধ্যম কর্মীদের চাপ রয়েছে এবং মানুষ জানতে চাইছেন যে আসলে দাফন এবং জানাজার সবশেষ তথ্য তারা জানতে চাইছেন। উৎসুক জনতার মধ্যে সাধারণ মানুষ রয়েছেন দলের তৃণমূলের কর্মীরা এবং ঢাকা মহানগরের বিভিন্ন প্রান্তের কর্মীরা ছুটে আসছেন। আসলে এই এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। আপনি যেমনটা দেখছেন, এই যে মানুষ তাদের অনেকেই আসলে সকাল থেকে অবস্থান করছেন। কিছু মানুষ নিরাপত্তা তল্লাশির মধ্যে দিয়ে আসলে এই সামনের অবস্থায় আসতে পেরেছে। আইনরক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে আমি কথা বলছিলাম, তারা বলছেন যে বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে এবং কয়েক স্তরে নিরাপত্তা দেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের প্লাকার্ড, ফেস্টুন হাতে নেতাকর্মীরা সেখানে অবস্থান করছেন, সেগুলোতে বিভিন্ন ধরনের স্লোগান লেখা। রাজনীতির বিশ্লেষক এবং লেখক মহিউদ্দিন আহমেদ যেমনটি বলেছেন তার বই খালেদাতে, সেই বইয়ের উদ্ধৃতি দিয়ে একটু তথ্য জানাতে চাই। মানুষও আসলে তেমনটাই বলছিলেন যে শেখ হাসিনা সরকারের আমলে কিন্তু খালেদা জিয়াকে অনেকটাই জনবিচ্ছিন্ন করতে বাধ্য করা হয়, কিন্তু তিনি কিন্তু আসলে জনবিচ্ছিন্ন হয়ে যাননি। নিজের উপর বিশ্বাস ছিল তার এবং সেটি বাংলাদেশের আপোষহীনতার রাজনীতিতে একটা দৃষ্টান্ত বলে রাজনীতির যারা বিশ্লেষক তারা বলছেন। খালেদা জিয়ার চরিত্রের একটি অন্যতম দিক কিন্তু এই আপোষহীনতা। তাকে কখনো আপোষ করতে দেখা যায়নি তার এই 43 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে। এই যে মানদণ্ড বাংলাদেশের অন্য রাজনীতিবিদদের জন্য আসলে অনেকটাই শিক্ষণীয় বিষয় এবং তার মতো দৃঢ়চেতা একজন নেত্রীর চলে যাওয়া বাংলাদেশের রাজনীতিতে, এমনকি উপমহাদেশের রাজনীতিতে বড় সংকট বা শূন্যতা তৈরি করলো এবং তার এই যে বারবার নির্বাচিত হয়ে গণমানুষের কথা বলা, জাতীয় সংসদে তার যে দৃঢ়চেতা চরিত্র বা ভাষণ, সেটি মানুষকে অনেক দিন অনুপ্রাণিত করেছে। বাংলাদেশের উন্নয়নে অগ্রযাত্রায় খালেদা জিয়া ছিলেন একদম প্রথম সারির নেতৃত্ব। সেই কারণে আসলে একজনের রাজনীতির সাফল্য প্রধানত যে নির্ভর করে সেই মানদণ্ডগুলো খালেদা জিয়া রাজনৈতিক ক্যারেক্টারের মধ্যে ছিল, সেটি বলা যায়। এবং তিনি সফলভাবে দেশকে নেতৃত্ব দিয়েছেন বিশ্ব দরবারে এবং বাংলাদেশের এই যে গণতন্ত্রের 55 বছর, তার প্রায় 43 বছর তিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের জন্য দিয়েছেন। তিনি কিন্তু গৃহবধূ থেকে আপোষহীন নেতৃত্বে পরিণত হয়েছেন। এটি মানুষকে ছুঁয়ে গেছে এবং বাংলাদেশের রাজনীতিতে যত রাজনৈতিক দলের নেতাকর্মী সমর্থক রয়েছেন বা শীর্ষ রাজনীতিবিদ রয়েছেন, তারা কিন্তু তার এই আপোষহীনতাকে অনন্যভাবে দেখেন এবং আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস তিনি 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং তিনি বলছেন যে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এবং প্রেক্ষাপটে খালেদা জিয়া একটি শূন্যতা তৈরি করে গেলেন এবং সেই কারণে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। তার যে রাজনীতিতে অনন্য হয়ে ওঠা, এটি কিন্তু আসলে 90-এর দশকে বা 80-র দশকে বলা যায়। স্বৈরশাসক হোসেন মোহাম্মদ এরশাদের পতনের যে আন্দোলন, সেই আন্দোলনের অগ্রভাগের নেত্রী ছিলেন খালেদা জিয়া। দেশকে তিনি বিভিন্ন সময় তার নির্দেশনায় এই দেশ পরিচালিত হয়েছে, উন্নয়ন সাধিত হয়েছে এবং গণমানুষের কাতারে তিনি নেমে বাংলাদেশকে এগিয়ে নিয়েছেন। দোলা, আসলে সামগ্রিকভাবে বেলা যত গড়াবে, আনুষ্ঠানিকতাগুলো যতটাই সামনে আসবে, এই সাধারণ মানুষ নেতাকর্মীদের ঢল আরও বাড়বে। সেটি রাজধানীর এভারকেয়ার হোক, মানিক মিয়া এভিনিউ হোক, কিংবা তার প্রিয় কর্মস্থল নয়াপল্টন, কিংবা গুলশানের তাঁর কার্যালয়, সেখানে মানুষের ঢল
আগামী কয়েকদিন থাকবে এটি বলাই যাচ্ছে এবং মানুষ তার জন্য প্রার্থনা করছেন। ছোট্ট শিশুরা কোরআন খতম দিচ্ছেন, আমি দেখছিলাম এভারকেয়ারের একপাশে রাস্তায় বসে ছোট্ট শিশুরা তার জন্য দোয়া করেছেন। অনেকেই প্লাকার্ড হাতে এসেছেন এবং সুশৃঙ্খলভাবেই আসলে প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া করছেন, সংহতি জানিয়েছেন। একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত কড়া নিরাপত্তা বেষ্টনের মধ্যেই আসলে এই আবহ, শোকের আবহ আসলে বাংলাদেশে পালিত হচ্ছে, এটি বলা যায়। রুবায়েত, আপনার সূত্র ধরেই বলতে চাই যে ৪৩ বছরের রাজনৈতিক জীবন এবং ৫ আগস্টের পরবর্তী সময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এক সমাবেশে তার ভিডিও বার্তার কথা আমি এই মুহূর্তে আপনার সাথে যুক্ত করতে চাই। তিনি বলেছিলেন যে শান্তি, প্রগতি এবং সাম্যের ভিত্তিতে আগামীর বাংলাদেশ নির্মাণে তিনি সবাইকে তরুণদের হাত শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন এবং তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে নিয়ে তিনি একটি নেতিবাচক মন্তব্য করেননি। তার এই সৌজন্য বোধ, পরিমিতি বোধ এবং এই উদারতা নিশ্চয়ই বাংলাদেশের রাজনীতিতে একটি মানদণ্ড হয়েই থাকবে। দর্শক, বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী সমস্ত সংবাদ এবং যত কর্মসূচি রয়েছে সেগুলো আমরা আপনাদেরকে পরবর্তী সংবাদে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। নিশ্চয়ই সাথে থাকবেন। এখনকার মতো সংবাদ শেষ করছি। ধন্যবাদ সবাইকে।